গণমাধ্যমের দাবি চীনেরই একজন শীর্ষ ভাইরোলজিস্ট লি মেংয়ান কিছু নথি ইংরেজিতে অনুবাদ করে টুইট করেছেন। এসব টুইটে SARS-CoV-2 ভাইরাসটি চীনের সরকারি গবেষণাগারে তৈরি করা হয় বলে দাবি করেছেন। চীনা সেনাবাহিনীর বিজ্ঞানীরা জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা করছেন বলেও দাবি করেছেন তিনি। চীনা ভাইরোলজিস্টের দাবি এর ব্যবহার শুধু সামরিক যুদ্ধে সীমাবদ্ধ থাকবে না, এটি বেসামরিক ক্ষেত্রে আতঙ্ক ছড়াতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে রাজনৈতিক ও কৌশলগত সুবিধা আদায়ে কাজে লাগানো যাবে। ভাইরাসকে অস্ত্র হিসেবেও কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছিল তারা। গবেষণায় চীনা বিজ্ঞানীরা পূর্বাভাস দেন পরবর্তী বিশ্বযুদ্ধে লড়াই হবে জৈব অস্ত্র দিয়ে, এবং সার্স করোনা ভাইরাসকে জৈব অস্ত্রের নতুন যুগ হিসেবে উল্লেখ করা হয়। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে এই ভাইরাসের জিন ইচ্ছেমতো পরিবর্তন করে মানব শরীরে ঘাতক অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। রাশিয়া এবং ইউক্রেন যখন থেকে সংঘাতে জড়িয়েছে সেই সময় থেকেই একটা শব্দ ঘুরে ফিরে বারবার উচ্চারিত হচ্ছে মিডিয়াতে। কেউ বলছেন রাসায়নিক অস্ত্র, কেউ বলছেন জৈব অস্ত্র। বলা হচ্ছে অবস্থা বেগতিক দেখলেই নাকি রাশিয়া এই অস্ত্র প্রয়োগ করতে পারে, আর তাতে ঘটতে পারে হিরোশিমা নাগাসাকির চেয়েও কয়েক গুণ বিধ্বংসী প্রলয়। ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর একটা অংশের মানব সভ্যতা। কিন্তু এই জৈব অস্ত্র বা বায়ো ওয়েপনে কেন এত ভয়? কেন এটিকে মানব সভ্যতার সবচেয়ে বিধ্বংসী আবিষ্কার বলা হচ্ছে? হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার পারমাণবিক বোমার হামলার ধ্বংসযোগ্য দেখেছে পৃথিবী। এর চেয়েও কয়েক গুণ বেশি ক্ষয়ক্ষতি যে অস্ত্রের মাধ্যমে করা সম্ভব, সেটাকে হেলাফেলা করার কোনো উপায় নেই। একসময় মানুষ একে অন্যের সাথে লড়াই করত ঢাল তলোয়ার দিয়ে। সেখান থেকে গোলা বারুদ কামান থেকে বর্তমানের উন্নত যত অস্ত্রশস্ত্র, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সুপারসনিক, আল্ট্রা সুপারসনিক মিসাইলের মতো তুখোর সব অস্ত্র এখন মানুষের কবজায়। কিন্তু আজ যে অস্ত্রটি নিয়ে কথা হবে সেটিকে জীবন্ত অস্ত্র বললেও বেশি বলা হবে না। বায়ো ওয়েপন্স, যাকে দুনিয়ার সমস্ত সমরাস্ত্রের চেয়ে মারাত্মক শক্তিশালী হিসেবে ধরা হয়, নীরবে হাজার হাজার জনগোষ্ঠী শেষ করে দিতে পারে, আর যার প্রভাব থাকতে পারে কয়েক দশক পর্যন্ত। এক কথায় বললে এটি এক প্রকার ভাইরাসবাহী এজেন্ট অথবা বিষক্রিয়া ছড়ানোর মাধ্যম। খুব দ্রুত গতিতে বিস্তারে সক্ষম এসব এজেন্টের মধ্যে পড়ে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং কীটপতঙ্গ। শত্রুদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহারের চল সেই অতীত থেকেই, এবং এই জৈব অস্ত্রের প্রভাবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে সাধারণ যে কোনো যুদ্ধের তুলনায়। ধ্বংসাত্মক সমরাস্ত্রের তালিকায় বায়ো ওয়েপনকে রাখা হয় না, কারণ এটির মধ্যে সাধারণত কোনো স্থাপনা গুলিয়ে দেবার সক্ষমতা থাকে না। কলকারখানা, বাড়িঘর কিংবা জিনিসপত্রেরও তেমন একটা ক্ষতি করে না এই অস্ত্র, কিন্তু মানব জীবনের ধ্বংস করে অহরহ, এবং এর নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব, আর যার প্রভাবে এপিডেমিক, প্যান্ডেমিক পর্যন্ত করাতে বেশি সময় নেয় না। আর যে কারণে 2013 সাল পর্যন্ত প্রায় 180টি দেশ এটি নিষিদ্ধ ঘোষণা করে। তবুও কিছু দেশ গোপনে বায়ো ওয়েপন্স নিয়ে গবেষণা করছে। একবার ভাবুন, যদি কখনো এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পড়ে, তার পরিণতি কি হতে পারে? ভাবলে গা শিউরে উঠবে। কল্পনা নয়, 1995 সালে জাপানের আওম শিনরিকিয় সম্প্রদায়ের একটি উগ্র গোষ্ঠী টোকিও শহরের পাতাল রেলে স্যারিন গ্যাস ব্যবহার করেছিল। এতে ট্রেনের 12 জন যাত্রী নিহত এবং 5000-এরও বেশি মানুষ আহত হয়েছিল। বায়োলজিক্যাল ওয়েপন বা জৈব অস্ত্রকে কয়েক ভাগে ভাগ করা যায়, বিশেষ করে অর্গানিজম টাইপ, কতটা প্রাণনাশক, ইনকিউবেশন পিরিয়ড কতটা সময় স্থায়ী থাকবে, বর্তমানে উপস্থিত ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা যাবে কিনা ইত্যাদির উপর নির্ভর করে এর প্রকারভেদগুলো। বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর একটা মতবাদ খুব প্রচার পেয়েছিল পশ্চিমা মিডিয়ায়, যে করোনা আসলে চীনের তৈরি একটা বায়ো ওয়েপন। ইউরোপ এবং আমেরিকাকে পেছনে ফেলার জন্য এই বায়ো ওয়েপন ব্যবহার করেছে চীন, এমন অভিযোগ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমাদের যুক্তি ছিল করোনার উৎপাদন চীনে হলেও সেখানে খুব বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি এই ভাইরাস, বরং ইউরোপ আমেরিকায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ। অন্যদিকে চীন ঠিকই এই 2 বছরে নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত করেছে। এসব কারণে অনেকে এই মতবাদে বিশ্বাসও করেছিলেন। 265 সাল নাগাদ রোমান ও পার্সিয়ানদের মধ্যকার যুদ্ধে সর্বপ্রথম রাসায়নিক অস্ত্রের ব্যবহার দেখা যায়। ওই সময় পার্সিয়ান সৈন্যরা এক প্রকার প্রাণঘাতী গ্যাসের ব্যবহার করে যুদ্ধের মাঠে পৌঁছানোর আগেই অনেক রোমান সৈন্যকে হত্যা করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ক্ল্যান্ডেস্টাইন প্রোগ্রাম নামে একটা পদক্ষেপ নেয়, যার লক্ষ্য ছিল মিত্রপক্ষের ঘোড়া ও গবাদি পশুদের সংক্রামিত করা। শুধু তাই নয়, বলা হয় 1915 সালে জার্মানরা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্লেগ ছড়াতে চেষ্টা করেছিল রাশিয়ার শক্তিকে পর্যদস্ত করার লক্ষ্যে। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ চাক্ষুষ করে সব পক্ষই ছিল ভীত সন্ত্রস্ত। সে কারণে বেশিরভাগ দেশ 1925 সালের জেনেভা প্রোটোকলে যুদ্ধে সর্বপ্রকার জৈব ও রাসায়নিক অস্ত্রের ব্যবহারে ইতি টানে। কিন্তু জাপান সর্বপ্রথম জেনেভা প্রোটোকলের নিয়ম ভঙ্গ করে এবং পূর্ণ মাত্রায় বায়ো ওয়েপন্স ডেভেলপমেন্ট, প্রোডাকশন এবং টেস্টিং এ মনোনিবেশ করে। শুধু তাই নয়, 1937 সাল থেকে 1945-এর মধ্যে চীনের বিরুদ্ধে বায়ো ওয়েপন্স প্রয়োগ করে, আবার যুদ্ধবন্দী 3000-এরও বেশি মানুষের উপর বায়ো ওয়েপন্সের পরীক্ষা চালায়। এবং এই মানুষগুলোর হয় বিভৎস মৃত্যু, জাপানিরা যেসব ইনফেকশাস এজেন্ট নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল তাদের মধ্যে বিবনিক প্লেগ, অ্যানথ্রাক্স, ইয়েলো ফিভার ছিল অন্যতম। বেশি ধ্বংস করতে পারে। শুধুই যে এপিডেমিকের জন্ম দেয় এমন নয়, তার সাথে পরিবেশের যাবতীয় উপাদান, পানি, বাতাস, মাটির ক্ষয়ক্ষতিতেও রাখে উল্লেখযোগ্য ভূমিকা, যার আঁচড় গিয়ে পড়ে খাদ্যশস্যেও। বায়ো ওয়েপন্সের নানা বহুমুখী অপকারিতার কারণ এটি তুলনামূলকভাবে কম খরচে উৎপাদন করা সম্ভব, দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে, আর এটা বহন করা খুবই সহজ।
বায়ো ওয়েপন্স সরাসরি প্রাকৃতিক সম্পদের বিপুল ক্ষতি করে, কখনো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে, খুব সহজে উদ্ভিদের উপর আক্রমণ করে, খাবারের মাধ্যমে অতি সহজে প্রবেশ করতে পারে মানবদেহে, আর পানির মাধ্যমে বেশ কিছু ভাইরাসবাহী অনুঘটক চলাচল করতে পারে। এরা আরো ভয়ানক। বলা হয় 10 গ্রাম পরিমাণ বায়ো ওয়েপন পানিতে ছড়িয়ে দিয়ে মাত্র 6 ঘন্টার মধ্যে 80 মিলিয়ন মানুষকে মেরে ফেলা সম্ভব। রাশিয়া ইউক্রেন সংকটের সময় তো সামনে এসেছে যে ইউক্রেনে অত্যাধুনিক জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করছিল। যুক্তরাষ্ট্র ও জার্মানি যৌথভাবে জৈব অস্ত্র নিয়ে গবেষণার জন্য ইউক্রেনে কমপক্ষে 30টি জৈব গবেষণাগারের নেটওয়ার্ক স্থাপন করেছিল। এই কথা স্বীকার করেছে খোদ হোয়াইট হাউস। পারমাণবিক বোমা এখন ব্যাকডেটেড, সেই জায়গা দখল করেছে জৈব অস্ত্র, কারণ পারমাণবিক বোমার সারা শব্দ অনেক বেশি। অন্যদিকে এমন নিঃশব্দে শত্রুপক্ষকে নিঃশেষ করে দেওয়া যায় বায়ো ওয়েপন্স ব্যবহার করে। পরাশক্তিগুলো তাদের ক্ষমতার মনোপলি রক্ষা করতে বায়ো ওয়েপন্সে কোটি কোটি ডলার বিনিয়োগ করে চলেছে, আর তা বরাবরই থাকে সব কিছুর অন্তরালে। বায়ো ওয়েপন্সের না আছে কোনো গন্ধ, না আছে কোনো বিশেষ রং, যার ফলে এটি শনাক্ত করা দুঃসাধ্য একটা ব্যাপার। এরা যেসব রোগের জন্ম দেয় তাদের সিমটমসের সাথে সাধারণ রোগের সিমটমসের তফাৎ করা খুবই মুশকিল, যা বায়ো ওয়েপন্সকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর করে তোলে। মানুষ যেমন মানুষের ক্ষতির কারণ, তেমনি মানুষই পারে মানুষকে নিরাপত্তা দিতে। তাই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ একজোট না হলে জৈব অস্ত্রের হুমকি থেকে পৃথিবীকে কখনোই বাঁচানো সম্ভব না। আল্লাহু আকবার।